আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই, তাহলে সালামের জবাব যেহেতু দিচ্ছেন শোনা যাচ্ছে না? যাই হোক, আজকে আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এসএ জব কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো। আমি আপনাদের বাংলা পড়াবো, নিশ্চয়ই জানেন, গ্রুপে অ্যাড করা হয়েছে। এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটা, যেহেতু ক্লাসটা লাইভ চলবে, তাহলে আমরা এইরকম একটা টপিক সিলেক্ট করবো আজকে, যেই টপিকটা বাংলাদেশের সকল শ্রেণীর চাকরি প্রত্যাশীদের জন্য কিছুটা হলেও উপকারে আসে। এরকম একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। তাই আমি সিদ্ধান্ত চাইবো আপনাদের কাছে যে কোন টপিকটা পড়াইলে আপনাদের জন্য একটু বেটার হয়, আপনারাই বলবেন। আমি ওই টপিকটার উপরেই কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের কোনো পছন্দের টপিক থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই শুনতে পেয়েছেন। সমাস আর হলো সন্ধি বিচ্ছেদ। আচ্ছা বলেন, সমাস আর সন্ধি বিচ্ছেদ দুইটা স্যার? হ্যাঁ, আমরা আপনাদের পেড বেসটা শুরু থেকে শুরু করব ইনশাআল্লাহ। যখন আপনাদের ক্লাসটা শুরু হবে রুটিন অনুযায়ী বাংলা, তখন আমরা একেবারে জিরো লেভেল থেকে শুরু করব। জিরো লেভেল বলতে আমরা বাংলা ব্যাকরণের ভাষাকে বলছি, ভাষা থেকে শুরু করব, আর ভাষাটাই হবে জিরো লেভেল। হ্যাঁ, তো যেহেতু আজকের ক্লাসটা উন্মুক্ত, সেহেতু আমরা এমন একটা টপিক পড়ি যেটা সবার কনফিউজড থাকে, সবাই ভয় পায়, সবার জন্যই উপকারে আসে। ওইরকম একটা টপিক আমরা আজকে সিলেক্ট করব। আর আপনাদেরকে যখন রুটিন দেওয়া হবে তখন আমরা নিশ্চয়ই একেবারে জিরো লেভেল থেকে শুরু করব, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যারা পেড বেসে ক্লাস করবেন তাদেরকে আমরা জিরো লেভেল থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে এখন পর্যন্ত আমার কাছে দুইটা টপিকের অফার এসেছে, একটা হলো সমাস আর একটা হলো সন্ধি। তাহলে আমি লাইভে বলে দিলাম যে সমাস এবং সন্ধি এই দুইটার মধ্যে কোনটা পড়াইলে আপনারা খুশি। এবার আপনারা আমাকে বলবেন, আমি ওই টপিকটা নিয়ে কথা বলবো। জি ধন্যবাদ। তাহলে এক ভাই বলেছে সমাস পড়ানোর জন্য, আমরা একটু সমাস নিয়ে কথা বলি। সমাস খুবই গুরুত্বপূর্ণ টপিক। বাংলা দেশে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস একটা ব্রাইটাল পার্ট। এখান থেকে এক বা একাধিক মার্কের কোশ্চেন আসেই। সেজন্য যে ভাইয়েরা সমাস সিলেক্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। সমাস আসলে পড়ার মতো একটা টপিক। আমরা এই টপিকটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা সমাস শব্দটা লিখেছি, প্রথমে আমরা এই সমাস শব্দটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, সমাস শব্দটা। এরপরে আমরা আস্তে আস্তে সমাসের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। তাহলে চলুন একটু দেখি, সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এই কোশ্চেনটা অনেকবার হয়েছে, আরো হতে পারে। সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। শব্দ তত্ত্বে আলোচিত হয়। আপনারা নিশ্চয়ই জানেন শব্দ তত্ত্বের আরেক নাম রূপ তত্ত্ব। যদি বলা হয় সমাস শব্দটা কোন ভাষার শব্দ, তাহলে আমরা সমাস শব্দটার উত্তর দিব এটা সংস্কৃত ভাষার, সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। যদি বলা হয় সমাস শব্দটা কোন পদ, তাহলে আমরা উত্তর দিব এটি বিশেষ্য পদ, বিশেষ্য পদ। যদি সমাস শব্দটাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এই যেরকম পাবো, সম যোগ অস যোগ অ, এটা সমাস শব্দের বিশ্লেষণ। যদি আমরা সমাস শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা এরকম পাবো, সম যোগ অস, এটা হলো সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ। যদি বলা হয় সমাস শব্দটা কিভাবে গঠিত হলো, তাহলে আমরা বলবো এটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে সমাস শব্দটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এবার যদি বলা হয় সমাস শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, তাহলে আমরা উত্তর দিব এই যে সম। সমাস শব্দটি সম উপসর্গ যুগে গঠিত। এই সম উপসর্গটি আবার কোন ধরনের উপসর্গ? যেহেতু শব্দটা সংস্কৃত, সুতরাং সম উপসর্গটাও সংস্কৃত উপসর্গ, সংস্কৃত
সংস্কৃত উপসর্গ। আমরা এক নিঃশ্বাসে অনেকগুলো কথা, আচ্ছা আমরা আবার রিপিট করব, তো লাইভটা চালু হোক, আমরা রিপিট করব আবার, আমাকে একটু লিখতে দেন। এরপরে যদি বলি আমরা সমাস শব্দের অর্থ কি, তাহলে আমরা সমাস শব্দের অর্থ পাবো তিনটি। একটা হলো সংক্ষেপণ, সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ, এক পদীকরণ। তাহলে সমাস শব্দের অর্থ পাইলাম আমরা তিনটা। মোটামুটি এই কথাগুলো সমাস সম্পর্কিত জানলেই চলবে। যদি আমরা আরেকবার একটু অ্যানালাইসিস করি, আপনারা অবশ্যই ভিডিও পজ করে বারবার শুনে নেবেন যদি কারো বুঝতে অসুবিধা হয়। সমাস শব্দটি বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। সমাস শব্দটি সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। সমাস শব্দটি কোন পদ? উত্তর হলো বিশেষ্য পদ, বিশেষ্য পদ। এরপরে যদি বলা হয় সমাস শব্দটিকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সমযোগ, অসযোগ, অ। সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? সমযোগ, অস। এই বিশ্লেষণটা থেকে আমরা বলতে পারি সমাস একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? সম উপসর্গ। এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ? উত্তর হলো সংস্কৃত উপসর্গ। সমাস শব্দের অর্থ কি? আমরা সমাস শব্দের অর্থ বলছি তিনটা। একটা সংক্ষেপণ, একটা পদের মিলন, একটা হলো একাধিক পদের এক পদীকরণ। এই কয়টা কথা হলো সমাস সম্পর্কে আনুষঙ্গিক আলোচনা। বলেন এখানে আমি যতগুলো কোশ্চেন করে আপনাদেরকে উত্তর দিয়েছি, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা? আর একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে এখান থেকে, সেটা হলো যদি বলা হয় সমাসের রীতি প্রকৃতি এসেছে কোন ভাষা থেকে, তাহলে আমরা অবশ্যই বলবো সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে। সমাসের রীতি প্রকৃতি এসেছে কোন ভাষা থেকে? আমরা উত্তর দেব সংস্কৃত ভাষা থেকে। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন তারা একটু বলবেন যে এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, বা এখানে কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা। জি, ধন্যবাদ মশিউর রহমান আপনাকে। আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন তার জন্য আবারও ধন্যবাদ। তো সমাস খুব ভালো করে পড়েন, গুরুত্বপূর্ণ পাঠ, পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে, আসলে যেন আমরা 1 মার্ক পাই। হ্যাঁ, যারা যুক্ত আছেন তাহলে তাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, এটুকু আমরা বুঝেছি, আমরা মুছে দিতে পারি। জি, ধন্যবাদ। তাহলে এখন আমরা যদি সমাসের সংজ্ঞা দেখি, সমাসের সংজ্ঞা, তাহলে একটা সংজ্ঞা আমরা সবাই পারি। এই সংজ্ঞাটা আমরা আগে দিচ্ছি, সেটা হলো যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এই একটা সংজ্ঞা জানলেই চলবে, এটাই সমাসের সাধারণ সংজ্ঞা, এই সংজ্ঞা জানলেই চলবে। এবার যদি আমি আপনাদেরকে একটা সমাস নিয়ে একটু আলোচনা করে দেখাতে চাই যে সমাসের অংশ কয়টি, বৈশিষ্ট্য কয়টি, তারপরে সমাসের প্রতীতি কয়টি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এরপরে আমরা সমাসের প্রকারভেদে যাব। তাহলে ধরেন আমরা বলবো সিংহ, সিংহ চিহ্নিত আসন, তাহলে শব্দটা হবে সিংহাসন, সিংহাসন, সিংহাসন। দেখুন, আমরা বলছিলাম সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের এক পদীকরণ। তাহলে এখানে সংক্ষেপণ হয়েছে, এখানে পদের মিলন হয়েছে, এখানে এক পদীকরণ হয়েছে। তাহলে এইটুকু অংশ আপনাকে পরীক্ষার ফলে কোশ্চেন করে জানতে চাইবে সিংহাসন শব্দটা কোন সমাস। তাহলে এটাকে যদি আমরা এক ধরি, এটাকে যদি আমরা দুই ধরি, তাহলে সমাস কোনটা? সমাস কি এক নাকি দুই? যারা যুক্ত আছেন যেটুকু বুঝছেন এইটুকুর আলোকে বলবেন তো সমাস কোনটা, এক নাকি দুই? হ্যাঁ, ধন্যবাদ, এই তো আপনারা বুঝতেছেন। তাহলে সমাস হলো এইটুকু, এইটুকু দিয়ে আপনার পরীক্ষার মধ্যে কোশ্চেন করবে এটা কোন সমাস। তখন আমরা কিভাবে বের করব? এই শব্দটার মধ্যে
সব সময় আপনারা দুইটা পদ পাবেন, একটা পদ হলো সিংহ আর একটা পদ হলো আসন, সিংহাসন। এখন এই সিংহাসন কথাটা দ্বারা কি আসলে সিংহকে বোঝায় নাকি আসনকে বোঝায়? নিশ্চয়ই আসনকে বোঝায়। তাহলে যেহেতু শব্দটা দ্বারা আসনকে বোঝায় এবং আসন আছে পরপদে, তাই এই শব্দটার মধ্যে পরপদের প্রাধান্য আছে। এখন পরপদের প্রাধান্য আছে কোন সমাসে এটা আমরা এখনো জানি না। যখন আমরা জানবো যে পরপদের প্রাধান্য থাকে কোন সমাসে, তখন আমরা ওটুই বের করে ফেলতে পারবো সিংহাসন কোন সমাস। তো আমাদেরকে কষ্ট করে সেই পর্যন্ত যেতে হবে। তাহলে চলুন যাই। প্রথমে এই পাশে আমরা একটা বাক্য পেয়েছি, এই বাক্যটার নাম হলো, আমরা অনেকে জানি এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এই বাক্যটার আরো বেশ কয়েকটা নাম আছে। এই বাক্যটার প্রকৃত নাম হলো সমাস বাক্য, এর সমার্থক নাম হচ্ছে ব্যাস বাক্য, এর আরো নাম আছে বিগ্রহ বাক্য, একে আবার বৃহৎ বাক্য আপনি বলতে পারেন। তাহলে এই বাক্যটার নাম পাইলাম আমরা চারটা, ব্যাস বাক্য, সমাস বাক্য, বৃহৎ বাক্য এবং বিগ্রহ বাক্য। এই বাক্যটার মধ্যে দেখেন কতগুলো পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে। এই তিনটা পদই এই বাক্যটার মধ্যে সমান গুরুত্ব বহন করে। কেমন গুরুত্ব? সমান গুরুত্ব বহন করে। আর সমান গুরুত্ব বহন করে বিদায় এই পদগুলোকে বলা হয় সমান সমান পদ। কিন্তু একটা বাক্যে তো আপনি ভাই একাধিকবার বা দুই বা ততোধিকবার আপনি সমান বলতে পারবেন না। যদি আপনি বারবার সমান 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 বলেন তাহলে এই কথাটা শুনতে খারাপ শোনা যায় এবং ব্যাকরণে এটা ভুল হয়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা আছে, আপনার বাক্য হবে না। তাই ব্যাকরণবিদরা খুব সুন্দর করে অনেকগুলো সমানকে একত্র করে তারা নিশ্চয়ই একটা নাম দিয়েছে। সেই নামটা যদি আমরা জেনে নেই তাহলে আমাদের অনেক সমান 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 বলতে হবে না। অনেকগুলো সমানকে একত্রে ব্যাকরণবিদরা যে নামটা দিয়েছেন এটার নাম হলো সমস সমান পদ। তাহলে সমস সমান পদ কথাটার মানেই হচ্ছে অনেকগুলো সমান পদ একসাথে। তাহলে এটাকে আমরা বলতে পারি সমস সমান পদ। এই তিনটা পদকে একত্রে বলতে পারি আমরা সমস সমান পদ, সমস সমান পদ। এই সমস সমান পদগুলো থেকে এই পাশে যে পদটা তৈরি হয়েছে সিংহাসন, এই সিংহাসন পদের আবার তিনটা নাম আছে। এটাকে কেউ বলে সমস্ত পদ, সমস্ত পদ। এটাকে আবার কেউ বলে সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। এটাকে আবার কেউ সমাস বদ্ধ পদ বলে থাকে, সমাস বদ্ধ পদ বলে থাকে। এই তিনটাই বলা যায়। তাহলে এই পদটাকে আমরা বলবো সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ এবং সমাসবদ্ধ পদ। আচ্ছা, সমাসবদ্ধ পদ। তাহলে এখান থেকে তিনটার একটা আমরা এই পাশে নেই, 3 নম্বরে আমরা লিখতে পারি তাহলে সমস্ত পদ, সমস্ত পদ। প্রত্যেকটা সমাসে সমস্ত পদকে ভাঙলে আপনি দুইটা পদ পাবেন। এই যে আমরা আগেই বলছিলাম সিংহ একটা পদ, আসন একটা পদ। সিংহটা হলো পূর্বপদ, আসনটা হলো পরপদ। তাহলে সিংহটা হলো পূর্বপদ আর আসনটা হলো পরপদ, পরপদ। এই যে আমরা একটা সমাসকে ভেঙে এই যে 5টা টুকরা পাইলাম, এই 5টা টুকরাকে আমরা বলতে পারি সমাসের প্রতীতি, প্রতীতি, প্রতীতি। তাহলে সমাসের প্রতীতি কয়টি? এমন সময় কোশ্চেন দিব, উত্তর দিব আমরা 5টি। এই প্রতীতির কথা কোথায় উল্লেখ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডক্টর সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে যেটার নাম বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে আপনারা দেখে নেবেন তিনি সমাসের প্রতীতি কয়টি এই 5টির কথা উল্লেখ করেছেন। তাহলে সমাসের প্রতীতি হলো 5টি। যদি কোশ্চেনটা এভাবে না করে এভাবেও বলে যে সমাসের বৈশিষ্ট্য কয়টি, তখনও আপনি 5টি আনসার করবেন, কারণ এগুলোকে সমাসের বৈশিষ্ট্য বলা যেতে পারে। এজন্য বৈশিষ্ট্য উত্তর হবে 5টি। তবে যদি বলা হয় একটা সমাসের অংশ কয়টি, সেক্ষেত্রে আপনি 2টা মার্ক করবেন। কেন? একটা হলো ব্যাস বাক্য আর একটা হলো সমস্ত পদ। এই 2টা হলো সমাসের অংশ। তার মানে এই 2টা ভাগে আমরা সমাসকে ভাগ করতে পারি। সমাসের অংশ 2টি, সমাসের প্রতীতি 5টি বা বৈশিষ্ট্য হলো 5টি। আচ্ছা বলেন তো এই পর্যন্ত যে আমরা বুঝাইলাম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা?
সমাসের কোনটা বেশ বাক্য, কোনটা সমসমান পদ, কোনটা সমস্ত পদ, কোনটা পূর্বপদ এবং কোনটা পরপদ, এগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? বা যেটুকু আমি বুঝাইলাম এখানে কারো কোনো কোশ্চেন আছে? যারা যোগ, জি জি স্যার, কোনটা? আচ্ছা, জি, আমি সম্পূর্ণটাই আবার বলছি, একটু শুনেন। হ্যাঁ, আমরা বলছিলাম এই যে একটা বাক্য সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরো কয়েকটা নাম আমরা বলেছি। ব্যাস বাক্যের আরেক নাম সমাস বাক্য, একে আবার কেউ বিগ্রহ বাক্য বলে, আবার কেউ বৃহৎ বাক্যও বলে। তাহলে সমাস বাক্যের নাম পাইলাম আমরা চারটা, একটা ব্যাস বাক্য, একটা সমাস বাক্য, একটা বৃহৎ বাক্য, একটা বিগ্রহ বাক্য। এই বাক্যটা থেকে আমরা এই পাশে যে পদটা পাইছি, এই পদটাকে বলা হয় সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ বা সমাস বদ্ধ পদ। এই সমস্ত পদটাকে যখন আপনি যত সমস্ত পদই পাবেন, এটাকে যখন আপনি ভাঙবেন তখন দুইটা পদ পাবেন, একটা পূর্বপদ একটা পরপদ। আমরা সিংহাসনকে ভাঙলে একটা পদ পাই সিংহ আর একটা পদ পাই আসন। তাহলে এখানে দুইটা পদ আছে, আগের পদটাকে বলা হয় পূর্বপদ, পরের পদটাকে বলা হয় পরপদ। ব্যাস বাক্যের মধ্যে একটা দুইটা তিনটা পদ পাইছি আমরা। এই তিনটা পদই এই বাক্যটার মধ্যে সমান গুরুত্ব বহন করে। কোনোটা পদ বাদ দিলেই, কোনো একটা পদ বাদ দিলে আমরা আর সিংহাসন পাবো না। তাহলে প্রত্যেকটা পদ এখানে সমান গুরুত্ব বহন করছে। যেহেতু সমান গুরুত্ব বহন করছে, এই জন্য আমরা এই পদগুলোকে বলছি সমান 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 পদ। তাহলে একটা বাক্যের মধ্যে একাধিক সমান সমান বলা যাবে না, এজন্য এটাকে আমরা একত্রে বলতে পারি, অনেকগুলো সমানকে আমরা একত্রে বলতে পারি সমসমান পদ, তাই আমরা বলছি সমসমান পদ। আচ্ছা, তাহলে ব্যাস বাক্য পাইলাম, সমসমান পদ পাইলাম, সমস্ত পদ পাইলাম। সমস্ত পদকে ভেঙে আমরা একটা পাইছি পূর্বপদ, একটা পাইছি পরপদ। এই কথাগুলোই আমি বলছি। বলেন, এইটুকু বুঝেছেন? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখন আমরা চলে যেতে পারি সমাসের প্রকার ভেদে চলে যেতে পারি। এখন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ব্যাকরণের মধ্যে একটু পরিবর্তন আসছে। আগের ব্যাকরণ আর এখন আর ব্যাকরণ একটু পরিবর্তন হয়েছে, নবম দশম শ্রেণীর ভোট বইয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাই যে যে পরিবর্তনগুলো ব্যাকরণে আসছে, এই পরিবর্তনগুলো কিন্তু জেনে আপনাকে পড়তে হবে। এই পরিবর্তনগুলো ছাড়াই যদি আপনি পড়ে ফেলেন, তাহলে কিন্তু অনেকাংশে আপনার উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কষ্ট করে আগের ব্যাকরণ এবং নতুন ব্যাকরণ এই দুইটাকে অবশ্যই একটু সমন্বয় করে পড়তে হবে। তাই এই সমাসের প্রকার ভেদেও একটু আগের ব্যাকরণ আর পরিবর্তিত ব্যাকরণের মধ্যে একটু ঝামেলা হয়েছে। চলুন আমরা একটু দেখি। যদি বলা হয় সমাস প্রধানত কত প্রকার, দেখেন তো এটা কি দেখা যায়? প্রধানত শব্দটা যে লিখছি, দেখা যায়? আচ্ছা, দেখা যায়। সমাস প্রধানত কত প্রকার, এই কোশ্চেনটা অন্যভাবেও করতে পারে। সমাস মূলত কত প্রকার, এই কোশ্চেনটা অন্যভাবেও করতে পারে যে সমাস সাধারণত কত প্রকার। সাধারণত কত প্রকার, এই সাধারণত কোশ্চেন করলে আমরা নতুন ব্যাকরণে যে সমাসটা আসছে আমরা সেটার কথা বলবো, নূতন। আচ্ছা, তাহলে এই দুইটা কোশ্চেন আগের ব্যাকরণে উল্লেখ ছিল, আর বর্তমান ব্যাকরণে এই দুইটার একটা উল্লেখ নাই। মূলত কত, প্রধানত কত, এটা উল্লেখ নাই। আচ্ছা, যদি বলে প্রধানত কত প্রকার, তখনই আমরা ধরে নেব এটা আগের ব্যাকরণের কোশ্চেন, সুতরাং উত্তর হবে 6। যদি বলা হয় মূলত কত প্রকার, তখন আমরা ধরে নেব এটা আগের ব্যাকরণের কোশ্চেন, উত্তর হবে 4। যদি বলে সমাস কত প্রকার, মানে মূলতও নাই প্রধানতও নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে নতুন ব্যাকরণে যে কত প্রকার সমাস এসেছে, এই প্রকারগুলো উত্তর দিতে হবে। তাহলে সমাস কত প্রকার, এই কোশ্চেনটার মানে হলো সমাস সাধারণত কত প্রকার, নতুন ব্যাকরণে আসছে 4 প্রকার, তাই আমরা উত্তর দিব 4 প্রকার। আচ্ছা, এবার আসুন, এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি? প্রধানতকে বাংলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা প্রধানত শব্দটার মধ্যে 6টা বর্ণ পাই। সেই সূত্রে আমরা বলতে পারি সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। আবার মূলত শব্দটাকে যদি আমরা বর্ণক্রমিক সাজাই, এখানেও আমরা 1টা 2টা 3টা 4টা বর্ণ পাই, সুতরাং সমাস মূলত 4 প্রকার।
আবার দেখেন যে নতুন শব্দটাকে যদি আমরা বর্ণক্রমিক সাজাই তখন দেখি 1টা 2টা 3টা, এখানেও আমরা 4টা বর্ণ পাই। সুতরাং সমাস নতুন ব্যাকরণ অনুযায়ীও 4 প্রকার। এভাবে আপনারা প্রকারভেদগুলো মনে রাখতে পারেন এই টেকনিকের আলোকে। এই টেকনিকের আলোকে সমাসের প্রকারভেদগুলো মনে রাখতে পারেন। আরেকটা কোশ্চেন হতে পারে আপনার সমাসের প্রকারভেদ থেকে, সেটা হলো অর্থ অনুসারে সমাস কত প্রকার। তার মানে সমাস অর্থের প্রাধান্যের ভিত্তিতে কত প্রকার, এরকম কোশ্চেনটাও হতে পারে। এটার ব্যাখ্যা আমরা পরে দিব। আপাতত এই 3টা প্রকারের অ্যামাউন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন। সমাস প্রধানত কত প্রকার, কোশ্চেন করলে আমরা উত্তর দিব 6 প্রকার। সমাস মূলত কত প্রকার, কোশ্চেন করলে আমরা উত্তর দিব 4 প্রকার। সমাস সাধারণত কত প্রকার বা সমাস কত প্রকার, এরকম কোশ্চেন করলে আমরা উত্তর দিব 4 প্রকার, যদি অপশনে থাকে। আর যদি না থাকে তখন আমরা 6 প্রকার মার্ক করব। তাহলে এখন কথা হলো, স্যার আমরা কয় প্রকার সমাস পড়বো? আমরা কি 4 প্রকার পড়বো নাকি 6 প্রকার পড়বো? না, আমরা 6 প্রকার সমাসই পড়বো। এর মধ্যে দেখব মূলত কোন 4 প্রকার আসছে এবং নতুন ব্যাকরণে কোন 4 প্রকার আসছে, আমরা এগুলো দেখব। তাহলে আমরা পড়বো 6 প্রকারই। চলুন একটু দেখি। আচ্ছা, এই যেখানে 6 প্রকার সমাস আমরা লিখছি, এই 6 প্রকার সমাস হলো প্রধানত প্রকার, এবং আমরা সহ আমাদের পূর্বপুরুষেরা সবাই এই 6 প্রকার পড়ে এসেছে। শুধু আমাদের নতুন শিক্ষার্থী যারা 2021-22 সেশন থেকে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাই কেবল পড়ছে সমাস 4 প্রকার। আর 2021 সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই পড়েছে সমাস 6 প্রকার, এই 6 প্রকার। তাহলে একটা দ্বন্দ্ব সমাস, একটা বহুব্রীহি সমাস, একটা দ্বিগু সমাস, একটা তৎপুরুষ সমাস, আর একটা কর্মধারয় সমাস, আর একটা হলো অব্যয়ভাব সমাস। আমরা এই যে সিংহাসন কথাটা লিখে রাখছি, সিংহাসনের মধ্যে পরপদের প্রাধান্য আছে, আর পরপদের প্রাধান্য থাকলে কোন সমাস হয় আমরা এখান থেকে জেনে এটা আনসার করে ফেলবো। এখন আমরা দেখব দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য, বহুব্রীহি সমাসের কোন পদের প্রাধান্য, দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য, তৎপুরুষ কর্মধারয় অব্যয়ভাব এই সমাসগুলোতে কোন কোন পদের প্রাধান্য থাকে, যেটা দেখে আমরা নির্ণয় করতে পারবো এটা মূলত কোন সমাস। তার আগে আমরা একটু জানবো সমাস প্রধানত 6 প্রকার আমরা দেখলাম। তাহলে স্যার আমরা যে বলছিলাম সমাস মূলত 4 প্রকার, এই মূলত 4 প্রকার কি কি? মূলত 4 প্রকার কি কি আসুন একটু জেনে নেই। মূলত 4 প্রকারের মধ্যে একটা হলো দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা হলো তৎপুরুষ, একটা অব্যয়ভাব। এই 4টা হলো মূলত প্রকার। তাহলে বাদ গেল কয়টা? 2টা, একটা দ্বিগু আর একটা তৎপুরুষ। এই দ্বিগু আর তৎপুরুষ সমাস আছে কোথায়? দ্বিগু আর তৎপুরুষ আছে দ্বিগু আর কর্মধারয় আছে তৎপুরুষের মধ্যে। তাহলে একটা মূলত সমাস 4 প্রকারের, একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা তৎপুরুষ, একটা হলো অব্যয়ভাব। তাহলে কর্মধারয় আর দ্বিগু নাই, কর্মধারয় আর দ্বিগু আছে কোথায়? তৎপুরুষের মধ্যে আছে। আচ্ছা,
আমরা একটু লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, আপনারা সাথেই থাকবেন। জি, তাহলে দেখুন আমরা সমাস প্রধানত 6 প্রকার আগে লিখছিলাম। যদি বলা হয় সমাস মূলত কত প্রকার, 4 প্রকার, এবং এই 4 প্রকার কি কি, আমরা এই 4 প্রকার কি কির ব্যাখ্যা দিচ্ছি। একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা তৎপুরুষ, একটা অব্যয়ভাব। এটা হলো মূলত 4 প্রকার। এখন যদি বলা হয় নতুন ব্যাকরণে যে 4 প্রকার আসলো স্যার, এই 4 প্রকার কি কি, দেখুন নতুন ব্যাকরণে 4 প্রকার সমাসের মধ্যে এই অব্যয়ভাব সমাস নামের কোনো সমাস নাই। তাহলে একটা বাদ বাকি গেল, রইল 5টা। এই 5টার মধ্যে সাউন্ড হচ্ছে, আচ্ছা, এই 5 প্রকার সমাসের মধ্যে তাহলে আরো একটা বাদ গেছে, যে আরেকটা বাদ গেছে, এটা হলো দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসকে এনে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে। দ্বিগু সমাসকে এনে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করে কর্মধারয় সমাসের নাম দিয়েছে দ্বিগু কর্মধারয়। তাহলে নতুন ব্যাকরণের 4 প্রকার সমাস কি কি, একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা তৎপুরুষ, আর একটা কর্মধারয়। অব্যয়ভাব টোটালি বাদ, দ্বিগু আছে কর্মধারয়ের মধ্যেই, দ্বিগু আছে কর্মধারয়ের মধ্যেই, আমরা এরো দিয়ে দেখায় দিলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখি কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে আমরা দেখব দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। 2, বহুব্রীহি সমাসে থাকে না, অর্থাৎ এখানে তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ পূর্বপদেরও কোনো প্রাধান্য, পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদের অর্থের প্রাধান্য থাকবে না, থাকবে তৃতীয় পদের অর্থের প্রাধান্য। এজন্যই বলা হয়েছে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না। কোনো পদ বলতে আমরা পূর্বপদ এবং পরপদকে বোঝাইছি। তাহলে কোনো একটা পদের অর্থ তো প্রাধান্য থাকবে, সেই পদটা কোন পদ, তৃতীয় কোনো পদ। আচ্ছা, এরপরে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে আমরা দেখব পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে বাকি রইল 3টা সমাস। এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। এজন্য আমরা এই 3টাকে একত্রে এইভাবে বলতে পারি, দ্বি তো কে, দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে। অর্থাৎ দ্বিতক বলতে আমরা দ্বিতে বলবো দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। একটু খেয়াল করবেন, দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কন্ডিশন পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে এখানে আমরা একটা সমাস লিখে রেখেছিলাম, সিংহাসন। এই সিংহাসন দ্বারা
লেখাটা মনে হয় হিজিবিজি হয়ে গেছে, আমরা আর একটু মুইছে দা ভালো করে লিখে দিই দূরে কোথাও। দেখেন এই যে এখানে লিখবো আমরা সিংহাসন। সিংহাসন, এই সিংহাসন শব্দটা দ্বারা আসলে কারে বোঝায়? আমরা বলছিলাম একটা হলো সিংহ আর একটা হলো আসন। তাহলে সিংহাসন দ্বারা সিংহকে বোঝায় না, আসনকে বোঝায়। তাহলে আসন হলো পরপদ, সুতরাং এটা পরপদের অর্থের প্রাধান্য। কিন্তু আমরা বলছি দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কন্ডিশন উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। তার মানে পূর্বপদ এবং পরপদ দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে। তাহলে সিংহাসনের মধ্যে তো দুইটা পদেরই অর্থের প্রাধান্য নাই, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস হবে না, দ্বন্দ্ব সমাস হওয়ার সম্ভাবনা নাই। আমরা এখনো দ্বন্দ্ব সমাসের কিছুই পড়িনি, তারপরেও আমরা আনসার করে ফেললাম যে সিংহাসন এটলিস্ট দ্বন্দ্ব সমাস হবে না। আচ্ছা গেল এটা। এবার আমরা যদি বহুব্রীর কাছে যাই, তাহলে বহুব্রীতে বলা হয়েছে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, অর্থাৎ পূর্বপদ এবং পরপদে দুইটা পদের একটা পদের অর্থের প্রাধান্য থাকে না। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য থাকবে? তৃতীয় পদের। তাহলে এখানে তো আমরা দেখছি একটা পদের অর্থের প্রাধান্য আছে, সেটা হলো পরপদের অর্থের প্রাধান্য আছে। যেহেতু এখানে পরপদের অর্থের প্রাধান্য আছে, সেহেতু এটা কোনোভাবেই বহুব্রীহি সমাস হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটা বহুব্রীহি সমাসও হবে না। আচ্ছা, এবার যদি আমরা দেখি অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। অব্যয়ীভাব সমাস হওয়ার জন্য কন্ডিশন পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। কিন্তু আমরা সিংহাসনের মধ্যে দেখছি পরপদের অর্থের প্রাধান্য আছে, তাহলে এটা অব্যয়ীভাব সমাস হওয়ার সম্ভাবনা নাই। আমরা অব্যয়ীভাব, দ্বিগু এবং অব্যয়ীভাব, দ্বন্দ্ব আর হলো বহুব্রীহি, এই তিনটা সমাসের ধরেন কিছুই এখনো আমরা জানি না, তারপরেও কিন্তু আমরা আনসার করে ফেললাম সিংহাসন এটলিস্ট এই তিনটা সমাসের একটাও হচ্ছে না। তাহলে সিংহাসন কোন সমাস হবে? এই যে পরপদের প্রাধান্য আছে, তাই আমরা বলছি যে দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে, তার মানে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এই তিনটা সমাসে পরপদের প্রাধান্য থাকে। এখন সিংহাসন কোন সমাস, এটা যদি আপনি আনসার করতে চান তাহলে আপনাকে অবশ্যই দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এই তিনটা সমাসের পার্থক্য আপনাকে জানতে হবে। যেহেতু তিনটা সমাসের মধ্যে একটা কমন কন্ডিশন, তিনটার মধ্যেই পরপদের অর্থের প্রাধান্য থাকে, সুতরাং আপনাকে তিনটা সমাসের পার্থক্য জানতে হবে। যদি আপনি এই তিনটা সমাসের পার্থক্য জানতে পারেন তাহলেই আপনি সমাসের বস। সমাসের জটিলতাটা এই তিনটা জায়গার মধ্যে, তিনটা সমাসের মধ্যেই, বাকিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্যের, সেটা কিন্তু আমরা দেখেই বলে ফেলেছি। তাহলে সমাসের জটিলতাটা হলো কোথায়? এই তিনটা সমাসের মধ্যে। আমরা যদি এই তিনটা সমাস খুব ভালোভাবে বুঝি তাহলে আপনি সমাসের বস। আচ্ছা বলেন, এই যে যেইটুকু বোঝাইলাম এইটুকু আপনারা বুঝছেন? মানে কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে এটা বুঝছেন তো না? এটা বুঝলে আমরা সিংহাসন আনসার করে ফেললাম। এইবার আমি আপনাদেরকে বলছিলাম অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার, এইরকম একটা কোশ্চেন হতে পারে, যেটা আমরা আরেকটু পরে আপনার সাথে আলোচনা করব বলেছিলাম। এটা একটু জেনে নেন। অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। কিভাবে 4 প্রকার? একটা সমাসে দেখেন উভয় পদের প্রাধান্য থাকে, আরেকটা সমাসে দেখেন কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, আরেকটা সমাসে দেখেন পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে, আরেকটা সমাসে দেখেন পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4টা অর্থের প্রাধান্য থাকে। একটা হলো উভয় পদের অর্থ, একটা হলো তৃতীয় পদের অর্থ, একটা হলো পরপদের অর্থ, একটা হলো পূর্ব পদের অর্থ। তাহলে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। আর একটা সিম্পল কোশ্চেন আছে প্রকারভেদের মধ্যে, যেটাও জানা জরুরি। যদি বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, তাহলে আমরা উত্তর দিব বহুব্রীহি সমাস। কেন? কারণ ওটার মধ্যে উভয় পদের প্রাধান্য, এটার মধ্যে কোনো পদেরই প্রাধান্য না। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি সমাস, অথবা বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটি, তখন আমরা উত্তর দিয়ে দিব দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আশা করি বুঝেছেন। আমরা সমাসের বেসিক আলোচনা করলাম, একেবারে জিরো থেকে শুরু করে প্রকারভেদ, এবং প্রকারভেদের মধ্যে কোন সমাসের কোন পদের অর্থের প্রাধান্য, 4টা প্রকারভেদ আমরা আলোচনা করে ফেললাম। এখন যদি আমরা একটা সমাস নিয়ে একটু আলোচনা করি, একটা সমাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আমরা প্রথমে পেয়েছি দ্বন্দ্ব সমাস,
সুতরাং আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। লিখে দিলাম, এটা রেখে দিলাম, এটা মুছলাম না। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস পড়বো। যদি বলা হয় দ্বন্দ্ব সমাস কাকে বলে, তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে আমরা এই যে এখান থেকে সংজ্ঞা বের করে ফেলতে পারি। আমরা বলবো যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য আবার 6টা কন্ডিশন আছে। দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য 6টা শর্ত আছে। নাম্বার 1, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। এটা আমরা দেখলাম, লেখাই আছে। দ্বন্দ্ব সমাসে সমস্ত বেশ বাক্যে ও এবং আর, দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে ও এবং আর এই 3টা অব্যয় পদের একটা অব্যয় পদ বসবে। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। দ্বন্দ্ব সমাসে পূর্বপদে এবং পরপদে একই রকম বিভক্তি যুক্ত থাকবে। দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে কখনো কখনো সম্মানিত বা স্ত্রীবাচক শব্দটা আগে বসবে। সব সময় নাও বসতে পারে, আমি কিন্তু বলছি কখনো কখনো। দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে কখনো কখনো সম্মানিত বা স্ত্রীবাচক শব্দটা আগে বসবে। দ্বন্দ্ব সমাসের স্বল্পস্বর বিশিষ্ট শব্দটা আগে হবে, দীর্ঘস্বর বিশিষ্ট শব্দটা পরে হবে। তার মানে দ্বন্দ্ব সমাস থেকে এই 6টা জিজ্ঞাসা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এই 6টা জিজ্ঞাসারই প্রমাণ দিব একটা এক্সাম্পলের মধ্যে। একটু দেখুন, মা ও বাবা। তাহলে আমরা বলবো মা বাবা। আমরা বলছিলাম এই যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। এখনো আমি দ্বন্দ্ব সমাসের ধরেন কিছু জানি না, তাহলে এটা কোশ্চেন করছে মা বাবা কোন সমাস, দেখেন তো আপনি আনসার করতে পারেন কিনা। মা বাবা দ্বারা কি শুধু মাকে বোঝায়, নাকি শুধু বাবাকে বোঝায়, নাকি কেউরেই বোঝায় না, নাকি দুজনকেই বোঝায়? একটু বলেন তো। দুজনকেই বোঝায়। তার মানে পূর্ব পদেরও অর্থের প্রাধান্য আছে, পরপদেরও অর্থের প্রাধান্য আছে। চিন্তা ভাবনা ছাড়া এটা দ্বন্দ্ব সমাস। চিন্তা ভাবনা ছাড়া এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এই যে দ্বন্দ্ব সমাস শেষ। পানির মতো সহজ সমাস, শুধু আমরা অনেকগুলো প্রকারভেদ দেখে দেখে ভয় পাই, পড়ি না, মনে মনে ভাবি না জানি এটা কত কঠিন। যে বেসিক আমি আজকে আলোচনা করলাম এটুকু যদি আপনারা বারবার বুঝেন, শুনেন আর আমার ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন, তাহলে আমি মনে করব আপনি অবশ্যই সমাসের 1 নাম্বার আনসার করতে পারবেন। তবে কথা হলো ক্লাসগুলো করতে হবে। চলুন যাই একটু। আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। এই যে মা ও বাবা এরা বৈবাহিক সূত্রে জোড়া লেগেছে, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ। আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই 3টা অব্যয় পদের একটা বসবে, এই যে একটা আছে। আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে পূর্ব পদে এবং পরপদে একই রকম বিভক্তি যুক্ত থাকবে। যেখানে আছে আ, এখানেও আছে আ, একই রকম বিভক্তি যুক্ত আছে। আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে কখনো কখনো সম্মানিত বা স্ত্রীবাচক শব্দটা আগে বসবে। এই যে মা আগে বসেছে, বাবা পরে হয়েছে। আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে স্বল্পস্বর বিশিষ্ট শব্দটা আগে বসে, দীর্ঘস্বর বিশিষ্ট শব্দটা পরে বসে। তার মানে এই যে মা এটা স্বল্পস্বর আগে বসেছে, বাবা এটা দীর্ঘস্বর এটা পরে বসেছে। কিভাবে দীর্ঘস্বর আর কিভাবে স্বল্পস্বর চলেন আমরা যদি উচ্চারণ করি মা বাবা, আমরা এইভাবে উচ্চারণ করি? নিশ্চয়ই না। আমরা উচ্চারণ করি মা বাবা। তার মানে মাকে আমরা যত সময় উচ্চারণ করি, বাবাকে আমরা তার চেয়ে একটু বেশি সময় উচ্চারণ করি। এই জন্য স্বল্পস্বরটা আগে, দীর্ঘস্বরটা পরে। ধন্যবাদ। তাহলে বলেন তো দ্বন্দ্ব সমাসের এই 6টা কন্ডিশন আমরা একটা শব্দের মধ্যে দেখাতে পেরেছি কিনা? পেরেছি। আচ্ছা, এবার দেখুন তো দ্বন্দ্ব সমাস থেকে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিই, দেখি আমরা পারি কিনা। আমরা যদি বলি দুধে ভাতে, বলুন তো কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কারণ এই দুধে ভাতে দ্বারা দুধকেও বোঝাচ্ছে, ভাতকেও বোঝাচ্ছে, এটা দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে, আমরা ব্যাস বাক্য করছি না, দেশে বিদেশে। দেখুন তো এটা দেখে আমরা চিনতে পারি কিনা দেশ বিদেশ ছাড়া কি শুধু দেশকে বোঝায় নাকি শুধু বিদেশকে বোঝায়, না দুইটারই বোঝায়? দুইটারই বোঝায়। সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা যদি বলি দম্পতি, দম্পতি একটা শব্দ আছে, মোটামুটি অনেকে মনে করে এটা কঠিন। দম্পতি একে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই জায়া ও পতি। পতি মানে স্বামী, জায়া মানে স্ত্রী। তাহলে এই যে স্বামী স্ত্রী মিলে এরা দুইজনকে একত্রে বলা হয় দম্পতি, একত্রে বলা হয় দম্পতি। তাহলে দম্পতির মধ্যে কি আছে? স্ত্রীও আছে, স্বামীও আছে, এবং দুইটাকেই বোঝাচ্ছে। সুতরাং দম্পতিটা দ্বন্দ্ব সমাস, দম্পতিটা দ্বন্দ্ব সমাস।
বলেন বুঝলেন এইটুকু? আমরা যদি আরো এক্সাম্পল দেই, আমরা যদি বলি মায়ে, মায়ে ও জিয়ে, মায়ে ও জিয়ে, তাহলে মায়ে জিয়ে শব্দটা দ্বারা মা কেও বোঝাচ্ছে, জি কেও বোঝাচ্ছে, সুতরাং মায়ে জিয়ে দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি হ্যাঁ শিক্ষার্থী, শিক্ষার্থী দ্বন্দ্ব সমাস, হ্যাঁ হতে পারে, শিক্ষার্থীর মধ্যে মেয়েও আছে ছেলেও আছে, তবে শিক্ষার্থী শব্দটা দিয়ে সমাস নির্ণয় না করাই ভালো, এটা বললেই হয় ছেলে মেয়ে, অবশ্যই দ্বন্দ্ব সমাস। তবে শিক্ষার্থীর মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থী দ্বন্দ্ব সমাস হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আমরা বললাম কে, জি স্যার। না না স্যার, দুধে বাতি দ্বারা আসলে ও বলা কাউকে বোঝানো হয় না, সেটা হলো নেকামি টেকামি এরকম থাকলে তাহলে অন্য কাউকে বোঝানো হয়। এখানে সরাসরি দুধে বাতি বলতে আমরা দুধকেই বুঝি এবং ভাতকেই বুঝি। দুধ এবং ভাত একত্রে যদি হয় তাহলে সেটাকে আমরা দুধে বাতি। তবে হ্যাঁ, এরকম অনেকে গ্রামের মানুষ বলে বা অনেকের কাছে আমরা বলতে শুনেছি যে অমুক তো দুধে ভাতে বড় হয়েছে, তার মানে সে ভালো একটা পরিবেশে বড় হয়েছে। তবে আমরা এতটা কথা এখানে বোঝাচ্ছি না, আমরা জাস্ট খালি দুধ এবং ভাতকেই বোঝাচ্ছি, এজন্য এটা দ্বন্দ্ব সমাসই হবে। ধন্যবাদ। হ্যাঁ, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু সমাস হবে না। আচ্ছা দেখুন, আমরা যদি আরো কয়েকটা দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা যদি বলি হাতে কলমে, তাহলে এটা হবে দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি হাত পা, তাহলে পা কেও বোঝাচ্ছে হাত কেও বোঝাচ্ছে, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। যারা নবম দশমে পড়ে এরা জানে না যে আসলে নবম দশম কোন সমাস। চলুন আমরা দেখি, নবম দশম, এটাও দ্বন্দ্ব সমাস, কারণ নবমকে বোঝাচ্ছে দশমকে বোঝাচ্ছে। তাহলে স্যার যারা একাদশ দ্বাদশে পড়ে, একাদশ দ্বাদশ কিন্তু দ্বন্দ্ব সমাস। যারা একাদশ দ্বাদশের ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই জেনে নেন আজকে যে একাদশ এবং দ্বাদশ এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এবার যদি আমরা বলি জলে, স্থলে, এটাও দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি ভালো মন্দ, এটাও দ্বন্দ্ব সমাস, কারণ ভালোকে বোঝাচ্ছে মন্দকে বোঝাচ্ছে। আমরা যদি বলি যা তা, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস, কারণ যাকেও বোঝাচ্ছে তাকেও বোঝাচ্ছে। আমরা যদি বলি যেমন তেমন, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি যাওয়া আসা, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস, কারণ যাওয়া কেউ বোঝাচ্ছে আশা কেউ বোঝাচ্ছে। দেখুন ভাই, এই একটা থিওরি যদি আপনি জানেন যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, তাহলে আপনার কাছে দ্বন্দ্ব সমাস পানি, আপনার কাছে দ্বন্দ্ব সমাস পানি, আর দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো ঝামেলা নাই। এখন শুধু আপনি খালি একটু প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন, শব্দগুলো যদি ধরতে না পারেন, তাহলে আপনি আনসার করতে পারবেন না যে এটা আসলে কোন সমাস। যাই হোক, আজকে আমি সমাসের বেসিক নিয়ে এবং দ্বন্দ্ব সমাস পর্যন্ত একটু আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা যেহেতু ক্লাসটা আজকে উন্মুক্ত ছিল, এর বেশি আর আমি পড়াবো না, আজকে এই পর্যন্তই সীমাবদ্ধ বা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর যারা পেইড বেসে ভর্তি যারা হবেন তাদেরকে অবশ্যই আমি সমাস আবার পড়াবো, আর তখন আমরা শুরু থেকেই সমাস পড়ানোর চেষ্টা করব। তার মানে এই নয় যে আজকে যে ক্লাসটা, কোনটা স্যার? সিংহাসন, ও আচ্ছা, সিংহাসন আমরা তিনটা সমাসের এখনো তো তফাৎ জানি না, এজন্য আমি বলছিলাম না আর কি। তবে সিংহাসনের ব্যাসবাক্য হবে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। আর এটা সমাস হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যখন আমরা কর্মধারয় পড়াবো তখন আপনারা পেয়ে যাবেন। আর তিনটা সমাসের তফাৎও যদি আমাকে বলে দিতে বলেন, তাহলে আমি 1 মিনিটে বলে দিতে পারি। দ্বিগু সমাস হওয়ার জন্য কন্ডিশন, পূর্ব পদে সংখ্যা থাকবে, পরপদের প্রাধান্য, এটা হয়ে যাবে দ্বিগু। যদি আমরা দেখি এই তৎপুরুষ সমাস, তাহলে পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, এটা হবে তৎপুরুষ। এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনও যেখানে না থাকবে সেটাই কর্মধারয়। এই হলো তিনটা পার্থক্য। এই তিনটা পার্থক্য যদি আপনি বুঝে যান, আমি আবার বলবো, বলছিলাম আমি আবার বলবো, আবার পড়াবো, কি কইছি শোনেন। তিনটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিগু সমাস হওয়ার জন্য শর্তটা ছিল পূর্ব পদে সংখ্যা থাকবে, পরপদের প্রাধান্য, হয়ে যাবে দ্বিগু সমাস। তৎপুরুষ হওয়ার জন্য কন্ডিশন, পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তাহলে হয়ে যাবে তৎপুরুষ।
এই যে যে দ্বিগু এবং তৎপুরুষ দুইটা সমাসের কন্ডিশন আমরা জানলাম, এই কন্ডিশন দুইটা যেখানে না থাকবে পরপদের অর্থ প্রাধান্য থাকবে, সেটাই হবে কর্মধারয়। তাহলে আগের দুইটা যদি জানেন কর্মধারয় পড়াই লাগবে না, ওটু আনসার করতে পারবেন। তো তারপরে আমরা কর্মধারয় পড়াবো। বলেন ম্যাডাম, এখন লিখতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে। পরপদের অর্থের প্রাধান্য থাকবে তো তিনটার মধ্যেই, সেটা তো লেখার দরকার নাই, খালি লিখবেন তৎপুরুষের কন্ডিশন, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য লিখুন। এই যে পূর্বপদে সংখ্যাও নাই, পূর্বপদের বিভক্তিও লোপ নাই, পরপদের প্রাধান্য আছে, তখনই সেটা কর্মধারয়। মানেটা হলো দ্বিগু এবং তৎপুরুষের শর্ত দুইটা যেখানে থাকবে না সেটাই কর্মধারয়। বুঝেছেন? বুঝেননি? হ্যাঁ, ধন্যবাদ। যদি বুঝে থাকেন তাহলে এগুলো আবার আমরা পড়াবো। আজকে যে পর্যন্ত পড়াইলাম এই পর্যন্ত যদি আপনি পড়ে রাখেন তাহলে আমি অন্ততপক্ষে আপনাকে এইটুকু আশ্বাস দিতে পারি, সমাসের অনেকটা পড়াই আপনি পড়ে ফেলেছেন। মানে 70% পড়া আপনি পড়ে ফেলেছেন, 30% পড়া বাকি আছে। আমি জাস্ট খালি প্রকারভেদগুলো আর বোর্ডের মধ্যে দেখায় দিব কিভাবে বাকি সমাসগুলো হয়ে যাচ্ছে। এইটুকু পড়াই আপনার বাকি, সমাসের অনেকটা আপনি পড়ে ফেলেছেন। আমি বলবো আজকের ক্লাসটা আপনি অবশ্যই জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই যে বুঝে বুঝে পড়ছেন, আর একটু বুঝে বুঝে পড়েন। সমাস যে বলছিলাম না, আপনি সমাসের বোঝ হয়ে যাবেন যদি খালি ক্লাসগুলো করেন। তাহলে ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো লাইভ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের লাইভ ক্লাস সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি।